মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং ডি-ডলারাইজেশন প্রক্রিয়া এবং ডলারের সমৃদ্ধি বা ডলারের বিস্তার পরিপূর্ণভাবে একটা পর্যায়ে এসে ধাক্কা খেতে পারে একটি সংগঠনের জন্য। মার্কিন সাম্রাজ্যবাদী অর্থনৈতিক শক্তি এবং সামরিক শক্তি পতনের মুখোমুখি বা একটি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে একটি সংগঠনের জন্য, আর সেই সংগঠনের নাম ব্রিক্স। আর আগামী মাসে ভারতে হতে চলছে এই ব্রিক্স সম্মেলন। এই ব্রিক্স সম্মেলনে যে সকল দেশগুলো রয়েছে সেগুলো মূলত নিজেদের মধ্যে কৌশলগত এবং সামরিক বিষয়গত সম্পর্কে মতপার্থক্য থাকলেও অর্থনৈতিক সমৃদ্ধির দিক দিয়ে তারা একসাথে নিতে আসতে চায়। একচ্ছত্র আধিপত্যভিত্তিক পশ্চিমা অর্থনীতিকে ভেঙে নিজেদের শক্তিশালী অর্থনৈতিক ভিত রচনা করার জন্য ভারত, সাউথ আফ্রিকা, চীন, রাশিয়া, ব্রাজিলের মতো শক্তির সমন্বয় তৈরি হয়েছে ব্রিক্স। ব্রিক্সের সামরিক দিক যদি আমরা বিচার করি সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট চলে আসতে পারে। এই মুহূর্তে ব্রিক্স শুধুমাত্র একটি অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চাচ্ছে। এর সামরিক অয়বয় নিয়ে তারপরও সামরিক বিশেষজ্ঞরা আলোচনা করে থাকে। ভারত, চীন, রাশিয়ার মতো শক্তি যদি কোনোভাবে নিজেদের মধ্যে সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারে তাহলে আন্তর্জাতিক বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রর একমেরু বিশিষ্ট সামরিক এবং অর্থনৈতিক ব্যবস্থাটি ভেঙে নতুন একটি ব্যবস্থা আসতে পারে, বা ডাইভার্সন ভিত্তিক পৃথিবীতে দুই ধরনের অর্থনৈতিক একটি পরিকল্পনা বা সংস্কার আসতে পারে। আর সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু করেছে এই দেশগুলো। আর তারই অংশ হিসেবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান, বিশ্বব্যাপী তাদের ট্যাক্স যুদ্ধ, মিস্টার ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রকে আস্তে আস্তে আইসোলেটেড করে দিচ্ছে তাদের ঘনিষ্ঠ মিত্রদের কাছ থেকে। বন্ধুরা, কানাডার সাথে এক প্রকার প্রচণ্ড রকমের বাণিজ্য যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই ট্যাক্স নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কানাডা। আর এই মুহূর্তে কানাডা তাদের সাথে কোনো আপোষ করবে না, তারা পাল্টা ব্যবস্থা নেবে। কানাডার কাছ থেকে বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো যদি সাহস সঞ্চয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উল্টে দাঁড়ায় বা রুখে দাঁড়ায় তাহলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প সম্ভবত তার যে আগ্রাসী ট্যাক্স নীতি এখান থেকে আজ হোক কাল হোক সরে আসতে বাধ্য হবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এই ট্যাক্সেশনের বাণিজ্য নীতি ভিত্তিক দর কষাকষিতে বাংলাদেশের মতো দেশগুলো মারা খেয়েছে। বাংলাদেশের এনার্জি খাত বা জ্বালানি খাত পরিপূর্ণভাবে এখন বলতে গেলে মার্কিন আন্ডারে বা কাভারে চলে গেছে। মার্কিন বদন্যতা ছাড়া আপনি কতটুকুন বিদ্যুৎ পাবেন, কতটুকুন জ্বালানি পাবেন, কত দামে কিনবেন, একেবারে তাদের কাছে এক প্রকার বন্দী। ভালো করে দেখবেন এখানে যে ক্লজগুলো যুক্ত করা হয়েছে জ্বালানি ক্ষেত্রে মূলত বন্দি দশার থেকে বাংলাদেশের ভবিষ্যতে এখান থেকে যদি বের হয়ে না আসা হয় তাহলে মুক্তি নেই। আপনি বিদ্যুৎবিহীন অবস্থায় পড়ে থাকবেন, কিন্তু মার্কিন কোম্পানির অনুমতি ছাড়া আপনি গ্যাস কিনতে পারবেন না। তাদের কাছ থেকে আপনার অগ্রাধিকার ভিত্তিতে কিনতে হবে, তারপরে আপনি এখানে হয়তো বিদ্যুৎ উৎপাদন করবেন বা অন্য কিছু করবেন। বন্ধুরা, বলদও বুঝে কোন ধরনের একটি চুক্তির মাধ্যমে বাংলাদেশকে একেবারে তাবেদারিতে পরিণত করা হয়েছে। এটি একটি অসম এবং এই অসামঞ্জস্য ভিত্তিক চুক্তিটি মূলত এখন মুক্তি দিতে পারে ব্রিক্সের মতো যে সকল সংগঠনগুলো রয়েছে বাংলাদেশের সেখানে অংশগ্রহণের মাধ্যমে। বাংলাদেশের উচিত হবে ভবিষ্যতে এই ব্যাপারটিতে অংশগ্রহণ করে মূলত আন্তর্জাতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সমান্তরাল বিকল্প খুঁজে নেওয়া। না হলে যার মধ্যে ঢুকে যাওয়া হয়েছে এখান থেকে বের হওয়া এক প্রকার অসম্ভব হয়ে যাবে। বন্ধুরা, একটা ব্যাপার আপনাদের সামনে বলে দিতে চাই। আন্তর্জাতিক মার্কেটে ইউনিট প্রতি যে গ্যাসের দাম 12 থেকে 13 ডলার, আমাদের এখন সেটি 32 ডলার দিয়ে কিনতে হচ্ছে। এবং তাদের অনুমতি ছাড়া আমাদের এখানে জাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে যে তারা এলএনজি খালাস করবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সিলেটেড এনার্জি অনুমতি না দিলে সেটি আর ভিড়তে পারছে না। বিভিন্ন পর্যায়ে এই ব্যাপারগুলো বা তথ্যভিত্তিক ব্যাপারগুলো আমরা সাধারণ মানুষ জানি না। সুতরাং এই ভিত্তিক চুক্তিটি যে কতটা এনার্জি খাতে আমাদের বন্দি করে ফেলেছে এটি আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এটি বাংলাদেশের একটি আত্মঘাতী ধ্বংসের সিদ্ধান্ত হতে যাচ্ছে বলে আমার ব্যক্তিগত বিশ্লেষণে মনে করছি। একটা ব্যাপার আপনাদের না জানালেই নয়, আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আসলাম এই জন্য ব্রিক্সটা বাংলাদেশের সাথে সম্পর্কযুক্ত। ভবিষ্যতে বাংলাদেশ এখানে অর্থনৈতিক সম্পৃক্ততা হতে পারে এবং এটি সদস্য হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ বাংলাদেশ গত কয়েক বছর ধরে ব্রিক্সের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি পরবর্তীতে ফিরে আসব মূল কাহিনীতে, তার আগে একটু বলে নিই, একটা উদাহরণ দিই আপনাকে। বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে ইউরেনিয়াম বা জ্বালানি রড আমরা কোথা থেকে কিনবো তাও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। সেখানে একটি ক্লজ আছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের সাথে সংশ্লিষ্ট এমন কোনো দেশের সাথে, বা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী বা তাদের স্যাংশন আছে এমন কোনো দেশের কাছ থেকে এই ইউরেনিয়াম বাংলাদেশ কিনতে পারবে না। বন্ধুরা, তাহলে তো রাশিয়া তার প্রথম স্যাংশনপ্রাপ্ত দেশ। সুতরাং আপনি রাশিয়া দিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলেন, আপনি রাশিয়া ছাড়া কার কাছ থেকে জ্বালানি রড কিনে মূলত এই কৌশলগত ব্যবস্থাপনাটিকে আপনি বিদ্যুৎ উৎপাদন করবেন?
হয়তো 3 বছরের জন্য বিগত যে সকল সরকার ছিল তারা এখানে জ্বালানি রড বা ইউরেনিয়াম বা উৎপাদন এনে গেছে, কিন্তু এরপরে আপনি কোত্থেকে কিনবেন এই জায়গার জ্বালানি ইউরেনিয়াম বা রড? তখন তো আপনি মারা খেলেন পরিপূর্ণভাবে। অর্থাৎ আপনি যে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালাবেন তাও অন্য একটি দেশের উপর নির্ভর করে আপনার মুখের দিকে চেয়ে থাকতে হবে। সুতরাং জেনে বুঝে জেনে শুনে এমন একটি কলাপসেকল চুক্তি যারা করে তাদের অর্থনৈতিক জ্ঞান বা দন্যতা নিয়ে আসলে প্রশ্ন জাগে। আসলে ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আমি ডিটেলস আর একটা ভিডিও দিব, সেখানে হয়তো বিষয়টি নিয়ে আলোচনা হবে। আমি এখন বলে যেতে চাই যে এই মুহূর্তে কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক এবং অর্থনৈতিক বন্ধু। সেই ভারত এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবহারে রাশিয়া এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই মুহূর্তে তাদের দুইজন সর্বোচ্চ কূটনীতিককে সেখানে পাঠিয়েছে। বন্ধুরা, চীনে রয়েছে তাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, আর মিস্টার জয়শঙ্কর খুবই একজন উচ্চ মানের এবং বিচক্ষণ একজন কূটনীতিক, তিনি রয়েছেন রাশিয়ায়। ভারতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারত কোনো আপোষই করেনি। এই বিষয়ে ভারত কোনো কথাই বলেনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। বন্ধুরা, সে কারণে ভারতের উপরে 50% পর্যন্ত অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হয়েছিল। ভারত সেটিকে পাত্তা দেয়নি। এক প্রকার মার্কিন যুক্তরাষ্ট্র বাধ্য হয়ে ভারতের সাথে কোঅপারেশন করেছে এবং ভারতের যে ট্যাক্স সেটি বাংলাদেশের চেয়ে আরও কমে গেছে এক পর্যায়ে গিয়ে। ভয়ভীতি দেখানোর পরে ভারতকে যখন দেখছে আর চাপে ফেলায় কোনো কাজ হয় না, তখন মূলত কোলাইয়া আসছে। ব্যাপারটা এমনই। আমাদেরও উচিত এই ব্যাপারটি আমাদের জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিয়ে যা হবে হবে একটি কৌশলগত অবস্থান নেওয়া, না হলে ভবিষ্যতে অমানিসার অন্ধকার দেশ একটা এমন পর্যায়ে আটকে যাচ্ছে যেখান থেকে আপনার টাকা আছে, ইচ্ছা আছে, সব আছে, কিন্তু আপনি গ্যাস কিনতে পারছেন না, জ্বালানি কিনতে পারছেন না। কি একটা মুসিবত বন্ধুরা! এই দেশটিকে ইচ্ছা করে জ্বালানি খাতকে পঙ্গু করে তারপরে একটা দেশের উপরে নির্ভরশীল করে তোলার একটা সমূহ ষড়যন্ত্র আমার কাছে মনে হচ্ছে ব্যাপারটা। যাই হোক, আপনাদের সামনে এই ব্যাপারটি নিয়ে আমি পরে ভিডিও করবো, এটা আপনাদের বলেছি। তবে বর্তমান প্রেক্ষাপটটি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। সামরিক দিক দিয়ে বিচার করলে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে ফ্যাসাদি অবস্থায় রয়েছে। অর্থাৎ তার যে সামরিক শক্তি ক্রমান্বয়ে প্রতিবেশীর তুলনায় বা তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় আস্তে আস্তে রেসিশন হচ্ছে বা কমছে। মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধে যুক্ত হয়ে তার 12টা বাজে গেছে। ইরানকে তো পরাজিত করতে পারেইনি, মধ্যপ্রাচ্য থেকে এখন চলে যাওয়ার একটা চূড়ান্ত গান শুরু হয়ে গেছে। অন্যদিকে আর একটা যে ফ্যাক্ট সেটি হচ্ছে আপনার চীন ভীতি। মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে অর্থনৈতিক দিক দিয়ে চীন ভীতি। ভারত এবং চীনের মতো রাষ্ট্রগুলো পাশাপাশি আসতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্রের মাতবাড়ি এশিয়াতে শেষ। আর এই কারণে 2 দিনের সফরে সোমবার চীনে গেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সেখানে তিনি বিরোধপূর্ণ হিমালয় সীমান্ত নিয়ে বৈঠক করবেন। একই দিনে রাশিয়ার মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আগামী মাসে ভারতে উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জোট ব্রিক্স সম্মেলন হবে। এর আগে চীন এবং রাশিয়া সফরে গেলেন দিল্লির শীর্ষ 2 কর্মকর্তা। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অংশগ্রহণের ব্যাপারে আশা করছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এএফপি জানিয়েছে, সীমান্ত ইস্যুতে দিল্লির প্রতিনিধি হিসেবে অজিত দোভাল বেইজিং গেছেন। মঙ্গলবার তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করবেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট হোন জোংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। 2020 সালে প্রাণঘাতী সংঘর্ষের পর 2 দেশের সীমান্ত নিয়ে একাধিকবার বৈঠক করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়াং সাংবাদিকদের বলেছেন, উভয় পক্ষ সীমান্ত ইস্যুতে গভীর আলোচনা চালিয়ে যাবে, যৌথভাবে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখবে। পুরো ব্যাপারটি আসলে ভারত এবং চীনের মধ্যে কৌশলগত সম্পর্ক আর সমস্যা বা সংঘর্ষগুলোকে স্তীমিত করার একটি পরিকল্পনা দেখা যাচ্ছে। এশিয়ার 2 পরাশক্তির মধ্যে 3500 কিলোমিটার পর্যন্ত সীমান্ত আছে। অতীতে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে ভূখণ্ড দখলের চেষ্টার অভিযোগ তুলছে। চলতি মাসের শুরুতে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিরোধী দল। প্রতিবেদন ছিল অরুণাচল প্রদেশে ভারত এবং চীনা সেনাদের মুখোমুখি টহল। তবে নরেন্দ্র মোদী প্রশাসন প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছেন। রুশ গণমাধ্যম স্পুটনিক প্রতিবেদন অনুযায়ী সোমবার ক্রেমলিনে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন এস জয়শঙ্কর। বৈঠক শেষে পুতিন বলেছেন, চলতি বছর 2 দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। কৃষি খাতের প্রয়োজন মেটাতে ভারতের সার সরবরাহ রাশিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বন্ধুরা, এই গ্যাস স্বল্পতায় বর্তমানে বাংলাদেশের সার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। সুতরাং আপনি গ্যাসও তার কাছ থেকে অনুমতি আনতে হবে, আর এ পাশ দিয়ে জনগণ বা কৃষক সার না পেয়ে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে। আস্তে আস্তে কোন দিকে আমরা ধাবিত হচ্ছি আমরা কল্পনাও করতে পারছি না। সুতরাং এখনই এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত। সারের ক্ষেত্রে ভারত কিন্তু কোনো একক নির্ভরশীলতা নাই। তারা রাশিয়ার কাছে যেতে পারে, আমেরিকার সাথে যেতে পারে, যারা মূলত সার রপ্তানি করে পৃথিবীর বুকে সবার কাছে যেতে পারে। সুতরাং আমার জাতীয় স্বার্থের ক্ষেত্রে কারো কাছে বন্দি না রেখে, যাই হোক না কেন, জাতীয় স্বার্থ সমুন্নত রেখে যদি সামনে আগান, জনগণের সমর্থন অটোমেটিক্যালি আসে। আশা করি বুঝতে পেরেছেন। তবে ভবিষ্যতে চীন, রাশিয়া এবং ভারত সম্ভবত একটি আন্তঃআঞ্চলিক
যে সহযোগিতা সেটি তারা বৃদ্ধি করবে এবং যেটি করবে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য এবং তাদের সেই বর্তমান সময়ের সেই ব্যবহার বা ট্যাক্সেশন যুদ্ধগুলোকে স্থগিত করে দেওয়ার জন্য। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেখবে ভারত, চীন, রাশিয়ার মতো শক্তিগুলো একে অপরের সহযোগিতা করছে, তখন একেবারে কোড়া হইয়ে তারপরে চলে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং নিজের জাতীয় স্বার্থে সকলের সাথে উন্মুক্ত সম্পর্ক, ব্রিক্সের সাথে উন্মুক্ত সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বাংলাদেশের জন্য। ধন্যবাদ।